সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসের মতো আজকে পেজ 383 যে 1 নাম্বার এবং 3 নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে এর সঙ্গে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমি উত্তরগুলো কিভাবে করেছি, তোমরা সেইভাবে উত্তরগুলো তৈরি করে নাও। দেখো, তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম, উত্তর হবে কি গল্প ছিল? প্রথম দিন। উত্তর হবে গ, প্রথম দিন। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, উত্তর হবে ঘ, 7 দিন। ইহার এই কোন অতল তলে লুকানো আছে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু? ক, ক্ষীণ প্রাণ শক্তিটুকু। দিনের অন্তিম কাল ঘোষণা করল, কিভাবে করল? অশুভ ধ্বনিতে। ক, অশুভ ধ্বনিতে। পরের প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে, কিভাবে করিলা? খ, গঙ্গোদক দিয়ে। অসুখী একজন কবিতাটির অনুবাদক, উত্তর হলো খ, নবারুণ ভট্টাচার্য। পালকের কলমের ইংরেজি নাম হলো খ, কুইল। পরের প্রশ্ন দেখো, লেখক ফাউন্টেন পেন কিনতে যান, কোথায় কিনতে গিয়েছিলেন? ক, কলেজ স্ট্রিট। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে সবচেয়ে দামি কলম, উত্তর হবে ঘ, 2500 পাউন্ডের। আনন্দে মন ভরে গেল, আনন্দ পদটি হলো উত্তর হবে ক, হেতুময় করণ। ক্রিয়াপদের কারণ এটা একটু বলে নিই। হেতু মানে হচ্ছে কারণ, অর্থাৎ আনন্দের কারণে মনটা ভরে গেল, এই জন্য হচ্ছে হেতুময় করণ হয়েছে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় গ, কারক। শীত গেলে বসন্ত আসে, উত্তর হচ্ছে খ, নিরপেক্ষ কর্তা। এর পরের প্রশ্ন দেখো, অনুসর্গ মাত্রই হচ্ছে ঘ, অব্যয়। অনুসর্গ মাত্রই হচ্ছে অব্যয়। বহুব্রীহি সমাসের অর্থ প্রাধান্য পায় কোন পদের? উত্তর হচ্ছে গ, অন্য পদের। উপনগরী সমাসটি গড়ে উঠেছে, উত্তর হবে খ, সামীপ্য অর্থে। এর পরের প্রশ্ন দেখো, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না, উত্তর হচ্ছে ক, তৎপুরুষ সমাস। যাকে তুলনা করা হয় তাকে বলে, উত্তর হবে গ, উপমিত। তাহলে এই হচ্ছে তোমাদের এমসিকিউর প্রশ্ন। এরপর আমরা পরের প্রশ্নগুলোতে যাব, সেই উত্তরগুলো তোমরা দেখে নাও আমি কিভাবে লিখেছি। দেখো প্রশ্নটা দেখো, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের সংকল্পটি কি? উত্তর হচ্ছে দেখো, তপনের সংকল্পটি হলো যদি কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। এর পরের প্রশ্ন দেখো, কই এ ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনা বলেননি? একবার বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে অপূর্বকে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে স্টেশন মাস্টার কেবলমাত্র দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। এই ঘটনার কথাই বলা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, সন্ধ্যা তারা সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর হচ্ছে সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনে পেশাটি কি? উত্তর হলো বহুরূপী সাজা। পরের প্রশ্ন দেখো, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না, কোন প্রসঙ্গে কে ও কথা বলেছে? উত্তর হচ্ছে দেখো, হরিদা বিরাগী সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলে নিজের বাড়ির বারান্দার নিচে বিরাগী সন্ন্যাসীকে জগদীশবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই সন্ন্যাসীকে তিনি আমন্ত্রণ জানান এবং বিরাগী তার এই আচরণের প্রসঙ্গেই উপরোক্ত কথাটি বলেছিলেন। এখানে তোমরা সন্ন্যাসীকে দেখে, এই দেখে শব্দটা একটু যোগ করে নেবে, এটা মিস্টেক হয়ে গেছিল, দেখে শব্দটা যোগ করবে, তাহলে এইভাবে এই উত্তরটা তৈরি করে নেবে। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? উত্তর হচ্ছে দেখো, ভয়ঙ্কর রক্তরঞ্জিত কৃপান্দোলায় আর অট্টহাসিতে ফেটে পড়ে, তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই। কেন তাদের ইতিহাস নেই? উত্তর হচ্ছে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের
কোনো গৌরবময় সমৃদ্ধ অতীত নেই, চিরকালেই তারা নির্যাতিত, তাই কবি বলেছেন তাদের ইতিহাস নেই। তাই কবি বলেছেন তাদের ইতিহাস নেই। এরপর পরের প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? উত্তর হচ্ছে দেখো, রাবণ রাঘবের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইলে মেঘনাদ পিতার কথায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতা যদি যুদ্ধে যান তাহলে জগতে তার কলঙ্ক ঘোষিত হবে। মেঘবাহন অর্থাৎ ইন্দ্র হাসবেন, মেঘবাহন অর্থাৎ ইন্দ্র হাসবেন। এই উত্তরটা তোমরা এইভাবে তৈরি করবে। এর পরের প্রশ্ন দেখো, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? উত্তর হচ্ছে দেখো আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ আফ্রিকা ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির নিবিড় পাহারায় ঘেরা। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কবি কিসের মতো বলেছেন? উত্তর হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? উত্তর হচ্ছে দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। এর পরের প্রশ্ন, সেই আমার কলম, এখানে বক্তা কি জাতীয় কলমের কথা বলেছেন? উত্তর হচ্ছে দেখো, লেখক যদি মিশরে জন্মাতেন তাহলে নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে তুলি বানিয়ে লিখতেন। ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন হাড়, সেই হতো লেখকের কলম। এখানে লেখক উপরোক্ত কলমগুলির কথাই বলেছেন। এর পরের প্রশ্ন দেখো, চিত্রশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। এই চিত্রশিল্পের সূত্রপাত হয় কিভাবে? উত্তর হচ্ছে দেখো, সূচনা হয় হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এর পরের প্রশ্ন, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, কি বলে আশীর্বাদ করতেন? উত্তর হচ্ছে সোনার দোয়াত কলম হোক। এরপর এর যে ব্যাকরণের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। উত্তর হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? দেখো প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। যেমন এতে হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ। এরপর পরের প্রশ্ন দেখো, বাক্যে প্রয়োগ করে ব্যতিহার কর্তার উদাহরণ দাও। উত্তর হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ। এরপর রাজায় রাজায় নিচে দাগ দিয়ে দেবে। পরের প্রশ্ন, উপপদ কাকে বলে? উত্তর হচ্ছে যে সকল পদের পরস্থিত ধাতুর উত্তর বিশেষ কৃত প্রত্যয় হয় সেই সকল পদকে উপপদ বলে। পরের প্রশ্ন, দুটি সহচর দ্বন্দ্ব সমাসের উদাহরণ লিখো। উত্তর হচ্ছে দয়া মায়া আর লোকজন। এরপর পরের প্রশ্ন দেখো, পা থেকে মাথা পর্যন্ত, এটা হচ্ছে সমাস। উত্তর হচ্ছে আপাদ মস্তক অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, প্রলয় নাচন নাচলেন, কারক, এটা কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে নাচনটা। উত্তর হবে সমধাতুজ কর্মকারকে শূন্য বিভক্তি। এছাড়াও তোমরা শুধু কর্মকারকে শূন্য বিভক্তিও লিখতে পারো, এটা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। এটা কিন্তু কর্মকারকের মধ্যে সমধাতুজ কর্মটাই পড়ছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে দেখো, নির্দেশক প্রধানত কোন পদের সঙ্গে যুক্ত হয়? উত্তর হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে। পরের প্রশ্ন, কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কারক ও বিভক্তি। উত্তর হচ্ছে অপাদান কারকে থেকে অনুসর্গ। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, সমাস। উত্তর হচ্ছে জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয়। এরপর তদ্ধিতার্থক দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হচ্ছে দেখো, তদ্ধিত হলো এক ধরনের প্রত্যয়, দ্বিগু সমাস দুই ধরনের হয়, সমাহার ও তদ্ধিতার্থক। দ্বিগু সমাস হয় তদ্ধিতার্থক দ্বিগু সমাসে সমস্ত পদটি গড়ে ওঠার সময় পদটির শেষে একটি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। এদেরও পূর্বপদ সংখ্যাবাচক শব্দ ও পরপদে বিশেষ্য থাকে, এগুলিকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। উত্তর হচ্ছে দেখো, উদাহরণ হচ্ছে যেমন দ্বিগুর ব্যাস বাক্য হচ্ছে দ্বি গোয়ের বিনিময়ে কৃত, অর্থাৎ দুটি গরুর বিনিময়ে কৃত, এই হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এরপরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে উদ্ধৃতিটির মর্মার্থ লেখো। অর্থাৎ এই আগের প্রশ্নগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণের প্রশ্ন। এরপর গল্প থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, গল্প এবং কবিতা থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করেছি, সেইভাবে তোমরা লিখে নাও।
উত্তর হচ্ছে দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে রত্ন হলো তপনের লেখা ছোট গল্প, আর জহুরি হলো মেসোমশাই। ছোট মেসো একদিকে একজন প্রফেসর, অন্যদিকে একজন দক্ষ লেখক, সুতরাং তিনি একটা গল্প বা লেখার প্রকৃত মূল্য যাচাই করতে পারবেন। স্বর্ণকার যেমন সোনা চেনেন এবং সহজে আসল নকল নির্বাচন করতে পারেন, তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে মূল্যায়ন করতে পারেন। এই অর্থে মেসোমশাই হলেন জহুরি। এরপর পরের প্রশ্ন দেখো, তবে কিছু উপদেশ শুনিয়ে যান। কে কার কাছে উপদেশ শুনতে চান? তিনি কি উপদেশ পেয়েছিলেন? উত্তর হচ্ছে, সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগী সন্ন্যাসীর কাছে কিছু উপদেশ শুনতে চান। বিরাগী জগদীশবাবুকে উপদেশ দিয়েছিলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম। এরপর আমরা যাব এর কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেই কবিতার প্রশ্নের উত্তরের মধ্যে। দেখো প্রশ্ন হচ্ছে, এ মায়া পিত বুঝিতে না পারি, কে কি বুঝিতে পারেন না, তিনি পিতার কাছে কি নিবেদন করেছেন? উত্তর হচ্ছে, মধুসূদন দত্তের অভিষেক কবিতায় মায়াবী মানব রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে নিহত হলেও পুনরায় জীবন লাভ করেছেন। এই মায়ার কথাই ইন্দ্রজিৎ বুঝতে পারেন না। তিনি পিতার কাছে কি নিবেদন করেছেন? উত্তর হলো, ইন্দ্রজিৎ পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি নিবেদন করেছেন। পিতাকে আশ্বস্ত করেছেন, অনুমতি পেলে পাপী রামচন্দ্রকে সমূলে নির্মূল করবেন, দারুণ অগ্নিবাণে রাঘবকে পুড়িয়ে ছাই করে বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন, আকাশে নয়তো তাকে বেঁধে পিতার চরণে এনে দেবেন। তো এই প্রশ্নটা তোমরা এইভাবে করবে। এরপর আমরা যাব এর পরের প্রশ্নে। পরের প্রশ্নের উত্তর দেখো, তবু তো কজন আছি বাকি, তবু শব্দটির প্রয়োগ বিশেষত্ব লেখো। উত্তর হচ্ছে, শঙ্খ ঘোষের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি তবু শব্দটি বিশেষ তাৎপর্যে ব্যবহার করেছেন। তবু কথাটির অর্থ হলো তা সত্ত্বেও। যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, মাথার উপর বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, দুয়ারে মৃত্যুর কোড়ানাড়া সত্ত্বেও সব কিছুকে উপেক্ষা করে এখনও বেঁচে আছে সর্বহারা কিছু মানুষ। এই জন্যই কবি তবু কথাটি ব্যবহার করেছেন। তাহলে এটাই হচ্ছে দেখো তোমাদের এই তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য। তো এই হচ্ছে তোমাদের 1 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নের উত্তর। এরপরে আমরা যাব এর থেকে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই বঙ্গানুবাদের উত্তরের মধ্যে। এরপর দেখো বঙ্গানুবাদের উত্তর দেখো, এই উত্তরটা তোমরা ভালোভাবে শুনে নাও এবং শুনে পড়ে আমি যেভাবে বলছি সেভাবে লিখে নাও। আওয়ার লাইফ ইজ শর্ট, আওয়ার লাইফ ইজ শর্ট। আওয়ার লাইফ হলো আমাদের জীবন, আমাদের জীবন হলো ছোট। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মুভমেন্টস। মানব জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া কিছুই নয়। আরেকবার বলছি শুনে নাও, মানব জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া কিছুই নয়। পরের লাইন, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মুভমেন্টস ইন ভেন। স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, আর সিঙ্গেল মুভমেন্টস মানে তো ক্ষুদ্র মুহূর্ত, একমাত্র মুহূর্ত, একটি মুহূর্ত। এর মানে হচ্ছে দেখো, তাই একটি মুহূর্তও আমাদের বৃথা ব্যয় করা উচিত নয়।
তাই একটি মুহূর্ত আমাদের বৃথা ব্যয় করা উচিত নয়। এরপর শেষ লাইনের অর্থটা দেখে নাও। টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ। কিল টাইম অর্থাৎ সময়কে হত্যা করা, সময়কে হত্যা করা জীবনকে ছোট করা। শেষ লাইনটার অর্থ হলো সময়কে হত্যা করা জীবনকে ছোট করা। তাহলে এইভাবে তোমরা এই বঙ্গানুবাদের উত্তরটা তৈরি করে নাও এবং এই পুরো পেজটার থেকে যে প্রশ্নগুলোর উত্তরগুলো বললাম এইভাবেই তোমরা তৈরি করে নাও এবং এর পরের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোর উত্তরও তোমরা খুব শীঘ্রই পাবে। এরকমই আরও পরবর্তী পেজের উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।